চাঁদ দেখা যায়নি ঈদ বৃহস্পতিবার। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, ঝুঁকি না থাকলেও 5 স্তরের নিরাপত্তা। বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনস্বার্থ বিরোধী বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, অভিযোগ মঈন খানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদ উল ফিতর। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। পরে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি, তাই 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের 64 জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত হয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। 29 রমজান 1445 হিজরি, 26 চৈত্র 1430 বঙ্গাব্দ, 9 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় আগামী 27 চৈত্র 1430 বঙ্গাব্দ, 10 এপ্রিল 2024 বুধবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। প্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1445 হিজরি, 28 চৈত্র 1430 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। কেএনএফ বা জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার তথ্য না থাকলেও সার্বিক দিক বিবেচনায় জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ না আনতে মুসল্লিদের অনুরোধ করেন তিনি। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। প্রচণ্ড গরম বা বৃষ্টি প্রতিকূলতার দিক মাথায় রেখেই ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। প্যান্ডেলের ভেতরে ও বাইরে লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন মেয়র। বলেন, প্রধান জামাত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে বায়তুল মোকাররমে। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ঈদগাহের সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। কোনো দাহ্য পদার্থ নিয়ে ঈদ জামাতে প্রবেশ নিষিদ্ধের কথা জানান তিনি। সারা দেশের সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি রাজধানীর 184টি ঈদগাহ মাঠ ও 1488টি মসজিদেরও নিরাপত্তা দেবে পুলিশ। এদিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিজি র্যাব বলেন, সারা দেশে ঈদ জামাতে নিরাপত্তা দেয়া হবে। র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিয়োজিত করেছে। সারা দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাসে চড়ে রাজধানী ছাড়ছে নগরবাসী। তবে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি বাড়তি নয়, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। আর বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারও সাফাই গাইলেন পরিবহন সংশ্লিষ্টদের পক্ষে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে 600, 700 কিংবা 800 টাকা। এটা নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মধ্যে চলে তর্ক বিতর্ক। না না না, লোকটা চেহারা দেখে আমার তো ভয় লেগে গেছে। একটা দুটো দিন বেশি নেয় ভাই শুনেন, 8 বার ভাড়াটাই নেয়, যাইতে আপনি 300 টাকা, আসতে 300 টাকা। যাত্রীদের অভিযোগ, ঈদ উপলক্ষে সবার থেকে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। এটা নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া। এই বাড়তি ভাড়া আদায় আনন্দের ঈদ যাত্রার শুরুতেই হয়ে ওঠে অস্বস্তিতে। গাড়ির লোক আমার কাছে 1200 টাকা লাগবে দুটো টিকিট, 120 টাকা 130 টাকা নিত, এখন ওই জায়গায় 400 টাকা ভাড়া নেওয়া হইতেছে। আমরা 6 জন লোক খাড়া লইছি 1 ঘন্টা ধরে, 500 টাকা 400 টাকা নিচে যাইতেই পারতাছে না। যারা মুরব্বী আছে তাদের একটু কষ্ট হবেই, স্বাভাবিক, রোজার দিন। তাও মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, তাদের নির্ধারণ করে দেয়া ভাড়াই নিচ্ছে বাস মালিকরা। ঈদের সময় ওরা খালি আসে, এই জন্য নির্ধারিত ভাড়া আছে, যেটা সরকার নির্ধারিত বা বিআরটিএর নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াটা নেয়। এতে করে যে সারা বছরের সঙ্গে এই ঈদের সময়ের একটা তফাৎ এখানে সৃষ্টি হয়। এমন চিত্র গাবতলী বাস টার্মিনালেও। বাড়তি ভাড়া আদায় নিয়ে সেখানেও দেখা মিলে যাত্রী, গাড়ি চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে তুমুল ঝগড়া। আমি বাটপারি করি, আমরা সিঙ্গারে ভাড়া 50 টাকা, সে আমার বলতেছে 200 টাকা দিয়ে আপনি নামেন বাস থেকে। আমার ব্যাগ সে নামাই দিছে, আমি নামাই দিই আপনাকে, আপনি নামাই দিন। বলতেছে যে বাসে উঠলেই 200 টাকা ভাড়া, আপনি হেমায়তপুর নামেন তাও 200 টাকা ভাড়া। যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ঈদের সময় বিআরটিএর নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, আসার পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়, এমন অজুহাত বাস চালক, টিকিট বিক্রেতাদের। এখন আমরা সরকারি ভাড়াটা নেওয়ার উদ্দেশ্য, ওই মাথা থেকে একজন একেবারে খালি গাড়ি আসে, একজন প্যাসেঞ্জারও কিন্তু ঢাকায় আসে না। বাড়তি ভাড়া ও পথে দীর্ঘ যানজটের ভোগান্তি, তারপরও পরিবারের সঙ্গে ঈদ করবেন, এতেই খুশি যাত্রীরা। ঈদে বাড়ি যেতে ভালোই লাগে, পরিবার পরিজনকে নিয়ে সবাই একসাথে ঈদ করবার মজা, আনন্দই আলাদা। পুরো বছর পর 2টা ঈদেই খালি বাড়ি যাই, এর আনন্দটা অনেক বেশি। ঈদে সবার সাথে ঈদ করা, এটা তো ঢাকায় থাকলে প্রত্যেকের সাথে পারি না। বাস টার্মিনালে যাত্রীদের বাড়ি ফেরার স্বস্তিদায়ক করতে নিরাপত্তা জোরদারও করা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ঈদযাত্রা এখনও নৌপথ বেশ জনপ্রিয়। সদরঘাটের চিত্র সে কথাই বলে দিচ্ছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যেতে সদরঘাটে ভিড় করেন যাত্রীরা। পরিবার ও প্রিয়জনের সাথে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে যাত্রাপথের ভিড় সামলে গ্রামের বাড়ি যাওয়ার অপেক্ষা তাদের। সদরঘাট টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীরা জানিয়েছেন, সড়কপথের চেয়ে নৌপথে যাতায়াত আরামদায়ক ও খরচও তুলনামূলক কম। সেই সাথে এবারের ঈদে আবহাওয়া স্বাভাবিক থাকায় দুর্ঘটনার ঝুঁকিও কম বলে মনে করছেন তারা। সবকিছু বিবেচনায় লঞ্চে যাতায়াতকে বেছে নিয়েছেন দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী। অন্যদিকে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে, ফলে বিভিন্ন মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হকার সড়ক বিভাজনে ইউটার্ন বন্ধ করে দেয়া সহ নানা কারণে গাজীপুরের চন্দ্রায় দীর্ঘ যানজট। ধীর গতিতে চলছে উত্তরবঙ্গগামী যানবাহন। এদিকে যানজট ও অতিরিক্ত গাড়ি ভাড়ার কারণে ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। তারা ভাড়া করা ট্রাক, পিকআপ, অটো টেম্পুতে রওনা হয়েছেন। যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ, সাথে রয়েছে রোভার স্কাউটরাও। সরকার যেভাবে বলছে আসলে ডিসিপ্লিন সেরকম মেনটেন হচ্ছে না, যানজট অনেক প্রচুর, আসলে গাড়ির ভাড়া দ্বিগুণ হয়ে গেছে, এগুলো আসলে দেখার কোনো লোক নাই। সেটা আটকে রাখতেছে 2.5 ঘন্টা 2 ঘন্টা, তারপরে এই পাশে তো জাম আছে। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছি। আর সারা রাত ধরেই আমাদের পুলিশ কাজ করছে এই মহানগরী এলাকায়, এবং পুরো মহানগরীতেই আমাদের এখন মতো
যানজট স্বাভাবিক পর্যায়ে আছে, যদিও চৌরাস্তায় অনেক বেশি চাপ আছে গাড়ি। অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত 14 কিলোমিটার সড়কে জটলা তৈরি হয়েছে। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। এছাড়া খোলা ট্রাক, বাস ও পিকআপ করে ঝুঁকি নিয়ে ছুটছেন অনেকে। অন্যদিকে পদ্মা সেতু টোল প্লাজা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের অংশে যানজট। উত্তর প্রান্তে মাওয়া টোল প্লাজায়ও যানবাহনের বেশ চাপ। টোল প্লাজায় প্রায় 1 কিলোমিটার জুড়ে গাড়ি চলছে ধীর গতিতে। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই। ঘাটে নেই যাত্রীবাহী বাসের কোনো সারি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঈদে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট বড় মোট 17টি ফেরি দিয়ে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপার করা হচ্ছে। 4টার দিকে বেরোইছি, ভিতর দিয়ে আসছে আর কি, কাশিমপুরের ভিতর দিয়ে আসছি, জ্যাম নাই। তারা সেতুতে একটু জ্যাম ছিল আর কি। আসলে যাত্রী এত পরিমাণ চাপ হয়েছে যে আসলে এখানে আসলে যাত্রী দীর্ঘ থামানো। তারপর আমরা চেষ্টা করছি সবসময় যে অতিরিক্ত যাত্রীবাহী কোনো যেন লঞ্চ এখান থেকে যাত্রী নিয়ে না এখানে যেতে পারে উপায়, সেটা সার্বক্ষণিকভাবে আমরা মনিটরিং করছি। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় 4 লেন মহাসড়কের উপর নির্মাণাধীন পাঁচলিয়া ওভারপাস, মুলিবাড়ি ওভারপাস, দাঁতপুর ওভারপাস ও দাতিয়া সেতু খুলে দেওয়ার পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে ওই রুটে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উত্তরের ঘরমুখী মানুষ এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার মানুষ স্বস্তি ও নির্বিঘ্নে চলাচল করছে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 20 থেকে 22 হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থ বিরোধী বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, লাগাতার ভুল নীতি ও ভুল কর্মসূচির কারণে বিএনপির ভুলের চোরাবালিতে নিমজ্জিত। এখান থেকে উত্তরণের স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বিএনপি আরও গভীরে পড়ে যায়। বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত। ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে। এই দলের সামনে কোনো স্বপ্ন নেই, তাই বিএনপির নেতারা ইতিবাচক কোনো কিছুই দেখতে পায় না, বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি কুকিচিনকে উস্কে দেবে কিভাবে? বিএনপি কি পাহাড়ে দূরবীন দিয়ে কুকিচিনদের খুঁজে বের করেছে? সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, এটাই প্রমাণ হয়েছে, অভিযোগ বিএনপি নেতাদের। নেতারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট আর লাগামহীন জিনিসপত্রের দাম কেড়ে নিয়েছে মানুষের ঈদের আনন্দ। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আখন্দ। বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক কারামুক্ত রফিকুল ইসলাম জামালের খোঁজ খবর নিতে তার উত্তরার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই দেশের গণতন্ত্র হরণ করেছে। বিশ্বের নামিদামি সব মিডিয়া বলছে দেশে গণতন্ত্র নেই। 7 জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। পাহাড়ে কুকিচিনকে উস্কে দিচ্ছে বিএনপি। সরকারি দলের নেতাদের এমন বক্তব্যকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। দেশ চালার সরকার, সমস্ত ক্ষমতা তাদের হাতে, আর বিএনপিকে সেই যেখানে কুকিচিন রয়েছে সেখানে কোথায় বিএনপি আবিষ্কার করলো? কি দূরবীন দিয়ে না মাইক্রোস্কোপ দিয়ে আবিষ্কার করলো সেখানে বিএনপিকে? এটা তো সরকারের ব্যর্থতা আজকে প্রমাণিত হয়ে গেছে। পাহাড় অশান্ত কেন হয়েছে সেটা সরকার বলতে পারবে। সরকার কোন খেলায় মেতেছে সেটা তো সরকারই বলতে পারবে। সরকার এক সময় জুজুন ভয় দেখানোর জন্য আইএস নাটক করেছিল এই দেশে। এখন আজকে আবার সরকার কোন নতুন নাটক করছে সেটা তো সরকারই বলতে পারবে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে নিম্ন আয়ের মানুষের আর্তি শোনা যাচ্ছে। দামি সরকারের রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট আর মহাদুর্নীতির কারণেই ঈদে আনন্দ উদযাপনের বিপরীতে মুখ লুকিয়ে কাঁদছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষরা। এইবারের ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তেই যে 984 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রী। ঈদ উপলক্ষে চলছে সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, সড়ক মহাসড়কে কোনো যানজট বা হয়রানি নেই,
মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে। এ যেন জনগণের সাথে এক ডাহা মিথ্যাবাদীর ইয়ার্কি তামাশা। বাস্তবতা হলো ঈদের প্রাক্কালে বিভিন্ন রুটে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ যানজটে ঘরমুখো যাত্রীরা এক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের শ্রমিকদের বেতন না পাওয়ার খবর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকার কালো আইন তৈরি করে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গুম হওয়া নেতাদের পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। বলেন, গুম হওয়া পরিবারগুলোর শোকই বিএনপির মূল শক্তি। শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। সরকার গোপন বন্দিশালা করে শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম করে রাখছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে নিখোঁজ থাকা বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, বাংলাদেশে ভোটের অধিকারকে হরণ করা হয়েছে, বাংলাদেশের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন কালো আইন তৈরি করে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে তাদেরকে অত্যাচার নির্যাতন করছে ভয়াবহ মাত্রায়। যার আমরা এখনও জানি যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এখনও আজকে কারাবন্দী রয়েছেন, জেলে বন্দী রয়েছেন। আমরা জানি যে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছে, আয়নাঘর নামের বহু আয়নাঘর এই সরকার তৈরি করেছে, যেখানে দীর্ঘদিন যাবৎ আমাদের সহযোদ্ধারা দীর্ঘদিন যাবৎ তারা গোপন অবস্থায় মানে একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। জালেম সরকারের হাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে অনেক ব্যাং আছে যাদের আওয়াজ বড় অথচ তাদের সমাবেশে লোক হয় না। সমাবেশে দলীয় লোকের চেয়ে মিডিয়া কর্মী বেশি হয় বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতির এই ব্যাংকদের বিষয়ে ছাত্রলীগকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন হাসান মাহমুদ। তিনি আরও বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হঠকারী। বলেন, পড়াশোনার পরিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। সুস্থ রাজনীতি করার পাশাপাশি লেখাপড়া যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া কিছু রাজনীতির টোকাই আছে। রাজনীতির টোকাইদের গলা দেখে অনেক বড়, ব্যাঙের আওয়াজ যেমন অনেক বড়, রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে। যে দল ছোট, ওই সমাবেশ করলে 100 জন হয় না, মিডিয়া থাকে 150 জন, আর ওদের সমাবেশে মানুষ থাকে 100 জন, কিন্তু গলার আওয়াজ বড়। এরা হচ্ছে রাজনীতির ব্যাঙ। শেষের দিকে পুরোদমে জমে উঠেছে বরিশালের ঈদ বাজার। তবে নিত্যপণ্যের দামের সাথে পেরে না উঠে নিম্ন ও মধ্যবিত্তরা বড় দোকানগুলোর বদলে ফুটপাতেই ঝুঁকেছে বেশি। পোশাকের দাম গত বছরের তুলনায় বেশি বলছে বিক্রেতারা। বাজার মনিটরিং অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ ও জেলা প্রশাসক। শাহিন হাসানের তথ্য ছবিতে বিস্তারিত। বরিশাল নগরীর চকবাজারের ঈদ মার্কেট ক্রেতাদের ভিড়ে জমজমাট। নিম্নবিত্তরা ফুটপাত থেকেই বেশি জামাকাপড় কিনছেন। আয়ের সাথে ব্যয় কুলিয়ে উঠতে না পেরে অভিজাত দোকান ও মার্কেট এড়িয়ে চলছেন তারা। পণ্যের মান আর ব্র্যান্ডের জন্য অনেকে গেলেও তাদের অনেককেও কেনাকাটা করতে হচ্ছে নানা হিসাব নিকাশ করে। দামের অসঙ্গতি তাদেরকেও ভাবিয়ে তুলছে। পাঞ্জাবি দেখলাম, পাঞ্জাবির গায়ে লেখা আছে 1150 টাকা। বাচ্চার বয়স হলো 15 মাস। 15 মাস একটা বাচ্চার পরনের পোশাক, অথচ আমরা আমাদের সাইজের পোশাক এখানে 500 টাকায় পাচ্ছি। টাকা না থাকলে কতদিন কিনবো? 300 টাকা বেচলে আমি খাবো না, জিনিস কিনবো কোন? সাধ্যের মধ্যে কোনোটাই সম্ভব হচ্ছে না। যতটুকু পারা যায় নিজেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আনুমানিক 50 হবে। হ্যাঁ, না কেনা হয়ে গেছে, পাঞ্জাবি, জুতা, তারপর বাচ্চাদের। গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি। ক্ষেত্রবিশেষ দাম বেড়েছে 50% পর্যন্ত। এবার বাজারে দেশি পোশাকের চাহিদা বেশি। আগের তুলনায় একটু কমছে আর কি, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে সেই জন্য আর কি, মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট আগের চেয়ে মাল দাম বেশি, এই জন্য ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনার বাজারে হয় না, এই জন্য বাংলা প্রোডাক্টটা আমাদের বেশি চলে। ক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা সহ বাজার মনিটর করছে প্রশাসন। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফোর্স সেখানে আমরা দিয়েছি এবং সেখানে তারা কাজ করছে
আমরা দেখেছি যে গত রাত্র 12টা পর্যন্ত আমরা দেখলাম যে শহরে প্রচুর লোকজন কেনাকাটা করছে। আমরা আমাদের এই ডিপ্লয়মেন্টটা শেষ ক্রেতা বাসায় না ফেরা পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্টটা থাকছে। ঈদ আনন্দময় হয়ে উঠুক সে প্রত্যাশা সবার। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সোমালিয়ায় জিম্মি বাংলাদেশের নাবিকদের এ মাসের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি জাহাজের সবাই ভালো আছেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নৌপথে ঈদযাত্রা সুষ্ঠুভাবে চলছে, কোথাও অব্যবস্থাপনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের ভোগান্তি প্রসঙ্গে বলেন, নৌপথে চাপ থাকলেও যাত্রীদের কোনো ভোগান্তি নেই। দস্যুদের হাতে জিম্মি জাহাজ আব্দুল্লাহ উদ্ধার প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে রয়েছে, শীঘ্রই জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানান নৌ প্রতিমন্ত্রী। দস্যুরা তো কিছু একটা পাওয়ার জন্যই তো করেছে। এখন আমরা এই বিষয়টি একদম খোলাসা করে বলতে পারবো যখন আমরা এটা সমাধান করব, তখন আমরা বলতে পারবো আপনাদের সামনে যে কিভাবে এই বিষয়টির সমাধান হলো। নাবিকরাও আমাদের তারাও বলবে। আমরা তো আর দস্যুদের সঙ্গে ডিল করি না। আলোচনাগুলো হচ্ছে দস্যুদেরকে যারা সঙ্গে চলাফেরা করে সেই ধরনের মানুষ দিয়ে সেটা করছে। এটা আসলে সময় দেওয়া খুব কঠিন, তবে আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে। ঈদ উপলক্ষে পুরান ঢাকার নয়াবাজারের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আহমেদ বাউনী একাডেমিক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের দি বাউনিয়ান্সের ঈদ সংগঠনের আয়োজনে এই সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পদ বিভাগের সম্পাদক সালাউদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক ফজলে হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত রুবেল ও একাডেমির অধ্যক্ষ মোশাররফ মুকুল। এলাকার 400 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই ও মুরগি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চাঁদ দেখা যায়নি ঈদ বৃহস্পতিবার, প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, ঝুঁকি না থাকলেও 5 স্তরের নিরাপত্তা। বিএনপির কর্মকাণ্ড দেশ ও জনস্বার্থ বিরোধী বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, অভিযোগ মঈন খানের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।